তো ভারতের খবর তো ভালো কোনো খবর আসছে না। শুনেছেন ৪ঠা জুন ভারতে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যে ফলাফল, নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী যে রাজনীতি, রাম রাজত্ব প্রতিষ্ঠার রাজনীতি, সেখানে মানুষ গ্রহণ করেন। ভারতের সংবিধানের বহুত্ববাদী কাঠামো পরিবর্তনে তাদের যে নীলনকশা ছিল, মানুষ সেটাকে গ্রহণ করেনি। এবং তার চরম হিন্দুত্ববাদী, মুসলমান বিদ্বেষী, উগ্র সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতি, ভারতের মানুষ সেটাকে তারা প্রত্যাখ্যান করেছে। বাস্তবে দুটো তিনটে দলের সমর্থনের উপরে নরেন্দ্র মোদীর রাজনৈতিক ভাগ্যটা এখন ঝুলছে। এখন এই সরকার, আমি খুব পরিষ্কার করে বলতে চাই, নরেন্দ্র মোদীর রাম রাজত্ব প্রতিষ্ঠার স্বপ্ন যেমন ভারতের মানুষ গ্রহণ করেনি, বাংলাদেশে আওয়ামী লীগ সকল বিরোধী দলকে তাদের মতামতকে উপেক্ষা করে, ভোটের অধিকার হরণ করে তারা এখানে যে দখলদারিত্বের তারা যে রাজনীতিটা করতে চান, বাংলাদেশের মানুষ ইতিমধ্যে সেটাকে প্রত্যাখ্যান করেছে, মানুষ সেটাকে বর্জন করেছে। ৭ই জানুয়ারি বিরোধী দলগুলোর ডাকে নির্বাচন প্রত্যাখ্যান এবং বর্জনের মধ্য দিয়ে মানুষের সরকার, তাদের বিরুদ্ধে মানুষ যে একটা গণ অনাস্থা জানিয়েছে, বিরোধী দলের কাজ হচ্ছে সেই গণ অনাস্থাকে রাজপথে ইতিবাচক কর্মসূচি দিয়ে সেই মানুষের গণ অনাস্থার বহিঃপ্রকাশ ঘটানো। আমি বিশ্বাস করি সরকার এত চেষ্টা করার পরও ৯০-এর পরে এবারই প্রথম বিরোধী দলের এত বড় কোটা তৈরি হয়েছে এবং ৯০-৯৫% মানুষ এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যারা ডামি নির্বাচন অংশ নিয়েছেন তারা পর্যন্ত সাক্ষ্য দিচ্ছেন, জাতীয় পার্টিও সাক্ষ্য দিচ্ছে যে ৭ই জানুয়ারি কোনো নির্বাচন হয় নাই। তার অর্থ কি? একটা জবরদস্তি করে, গায়ের জোরে প্রশাসনকে ব্যবহার করে তারা বাস্তবিক ক্ষমতায় আছেন। যেটা বলে শেষ করব, একটা দুর্বৃত্ত মাফিয়াদের একটা রাম রাজত্ব বাংলাদেশে চলছে। এখানে যদি কোনো গণতান্ত্রিক শাসন থাকে, জবাবদিহিতামূলক শাসন থাকে, তাহলে বেনজির বা আজিজের মতন লোক এখানে তৈরি হওয়া সম্ভব না। এখানে সালমান রহমান অথবা এস আলমদের মতন ৯০ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন ১০-১৫-২০টা পরিবার যেভাবে দেশ তার যাতে অর্থনৈতিক কাজকে জিম্মি করে ফেলেছে, তাহলে সেই ব্যবস্থা কায়েম করা যায় না। ফলে এই কারণের জন্যে বাংলাদেশের বাস্তবে কোনো রাজনৈতিক সরকার নেই। একটা দুর্বৃত্ত মাফিয়াদের একটা সিন্ডিকেট বাস্তবে বাংলাদেশের বিপুল সম্ভাবনাময় দেশটাকে আজকে তারা ধ্বংস করে চলেছে।